সব সময় বলে থাকি যে উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যে, বা ভগবান যা করেন মঙ্গলের জন্যে, অথবা যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই কথাটা আমরা বলে থাকি ঠিকই, কিন্তু নিজেদের যখন নিজের ওপরে কিছু হয় তখন কিন্তু আমরা মানতে পারি না। তখন কিন্তু আফসোস করি, অভিযোগ করি। কিন্তু এই জিনিসটা যখন খুব সহজভাবে মেনে নেবে, যারা মেনে নেবে তাদের কিন্তু দেখবে আফসোসটা আর থাকবে না, অভিযোগ থাকবে না কোনো উপরওয়ালার ওপরে। নিজের জীবনটাও খুব সহজ হয়ে যাবে, অত আফসোস, কষ্ট, এসব দুঃখ এসব থাকবে না। তার জন্য আজকে আমি একটা গল্প বলি। গল্প মানে আমি একটা গল্প পড়লাম হঠাৎ করেই। গল্পটা আমার এত ভালো লাগলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করি। একটা রাজা ছিলেন। সে রাজা রাজা আর মন্ত্রী সবার মধ্যে হঠাৎ করে রাজার আঙুলটা খুব একটু বেশি কেটে গেছে, একটু মারাত্মকভাবে আঙুলটা কেটে গেছে। তখন মন্ত্রী বলছে রাজাকে, রাজা আফসোস করছে, বলছে খুব মন্ত্রীর কাছে, মন্ত্রী খুব প্রিয় তার। তো মন্ত্রীর কাছে রাজা আফসোস করে বলছে যে আমার আঙুলটা এইভাবে কেটে গেল কেন, আমার আঙুলটা এইভাবে কেটে গেল কেন। যা আমরা করি ওই রকম, সাধারণ মানুষ যা করে, কোনো জিনিস, কোনো কষ্ট হলে কোনো জিনিস, তখন এইভাবে আফসোস করি আমরা। ওইভাবে রাজাও আফসোস করছেন মন্ত্রীর কাছে। তো মন্ত্রী তখন রাজাকে বলছেন যে রাজামশাই, চিন্তা করবেন না, যা হয় ভালোর জন্যই হয়। রাজা তখন তো বিশাল রেগে গেছেন। রাজা বলছেন, কি বলছো তুমি? আমার আঙুলটা এইভাবে কেটে গেছে, রক্ত পড়ছে আঙুল দিয়ে, এত কষ্ট হচ্ছে আমার, এত ব্যথা পেয়েছি আমি, আর তুমি বলছো যা হয় ভালোর জন্যে হয়? তুমি কেমন মন্ত্রী? আমি তোমাকে আমার বন্ধু মনে করি, সবার থেকে প্রিয় তোমাকে মনে করি, আর তুমি এই কথা বলছো আমাকে? তখন রাজার খুব রাগ হলো, আর যেহেতু রাজা মশাই, ওই জন্যে রাজা কী করলেন, এবার রাজা মন্ত্রীকে শাস্তি শুনিয়ে দিলেন। বললেন সারা রাত ওকে চাবুক মারবে, তারপরে সকালবেলা ভোরবেলা ওকে ফাঁসি দিয়ে দেবে। রাজা তো এইভাবে শাস্তি শুনিয়ে, সাজা শুনিয়ে চলে গেলেন। এবার চলে গেলেন রাজামশাই, শিকারে চলে গেলেন। শিকারে গিয়ে রাজামশাইয়ের কি হলো, হঠাৎ করে এক অন্য জাতের আদিবাসীর কবলে পড়ে গেলেন রাজামশাই। সেই আদিবাসী রাজাকে কিন্তু চেনেন না, যে কোথাকার রাজামশাই বা কিছুই চেনেন না। রাজামশাইকে সেই বন্দি করে নিলেন আদিবাসীরা। বন্দি করে নিয়ে নিজেদের গ্রামে চলে গিয়ে সেই গ্রামে রাজামশাইকে এবার ওরা বলি দেওয়ার জন্যে সমস্ত কিছু প্রস্তুত করলেন, যে রাজামশাই কোথার থেকে এসছে, বলি দিতে হবে। বলি দেওয়াটা ওদের কাছে খুব শুভ, তখন মানুষ বলি দেওয়াটা ওদের কাছে একটা শুভ কাজ ছিল, ঠাকুরের কাছে বলি দেবে। তো রাজামশাইকে বলি দেওয়া, রাজামশাই তো খুব ছটপট করছেন, বলছেন আমাকে ছেড়ে দাও, কিন্তু কিছুতেই তারা শুনছেন না। তো রাজামশাইকে বলি দেওয়ার জন্য যখন সমস্ত কিছু স্নান টান করিয়ে প্রস্তুত করেছেন বলি দেবে, ওই সময় তখন দেখছেন বলি দেওয়ার আগে চিৎকার করে উঠেছেন আদিবাসীরা, বলছে না না, দাঁড়াও দাঁড়াও, বলি দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? এনার গায়ে খুঁত আছে, এনার একটা আঙুল কেটে গেছে, এই খুঁত নিয়ে আমরা বলি দিতে পারি না। তো রাজামশাইকে তখন ওরা ছেড়ে দিলেন। তখন রাজামশাইয়ের মাথায় আসলো মন্ত্রীর কথা, যে আচ্ছা, মন্ত্রী যে বলল যা হয় ভালোর জন্যে, উপরওয়ালা যা করেন ভালোর জন্যেই করেন, এটা তাহলে তখন রাজামশাইয়ের মনে হলো যে সত্যি, কথাটা কিন্তু একদমই সত্যি।
তো তখন রাজামশাই মনে করছে যে আমি কখন বাড়ি যাব, সারা রাত ধরে তো চাবুকের মার খেয়েছেই মন্ত্রী, এইবার সকাল হলেই তো তাকে ফাঁসি দিয়ে দেবে, কারণ আমি আদেশ দিয়ে এসেছি। এবার রাজামশাই তো খুব তাড়াহুড়ো করছে যে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার সকাল না হয়ে যায়। এবার খুব জোরে একদম ঘোড়া উড়িয়ে নিয়ে একদম এসছে যে তাড়াতাড়ি করে যাই, মন্ত্রীকে বাঁচাতে হবে। যাই হোক, চলে এসছেন সকাল সকাল, ভোরবেলা পৌঁছে গেছে। তখন মানে মন্ত্রীর গলায় ফাঁসি ঢুকিয়ে দিয়েছে, শুধু দেওয়ার দেরি। তখন গিয়ে রাজামশাই বাঁচিয়ে নিয়েছে মন্ত্রীকে বলেছে এই এই হয়েছে আমার সাথে, তুমি যা বলেছিলে একদম ঠিক, যা হয় ভালোর জন্যে হয়, কিন্তু আমার জন্যে তোমাকে এতগুলো সারা রাত ধরে চাবুক খেতে হয়েছে, তার জন্যে আমায় তুমি ক্ষমা করো, আমি খুব লজ্জিত। তা মন্ত্রী বলছে, মহারাজ দুঃখ করবেন না, যা হয় ভালোর জন্যই হয়। রাজামশাই বলছে, তুমি কি মানুষ, এতগুলো চাবুকের বাড়ি খেলে তুমি সারা রাত ধরে, তাও তুমি বলছো যে যা হয় ভালোর জন্যে হয়। তখন মন্ত্রী হাসতে হাসতে বলছে যে হ্যাঁ রাজামশাই, সত্যিই তাই, আপনি যদি আমাকে শাস্তি না শোনাতেন তাহলে তো আমি আপনার সাথে যেতাম শিকারে, আপনাকে তো আমি একা ছাড়তাম না, আপনার সাথে আমি সব সময় যাই, আর তখন ওইখানে তো তাহলে ওরা আমাকে নিখুঁত পেত আর আমাকে বলিটা দিয়ে দিত। তখন রাজামশাই মন্ত্রীকে জড়িয়ে ধরেছে, বলছে হ্যাঁ সত্যি, যা হয় ভালোর জন্যেই হয়। তাহলে এই জিনিসটা যদি আমরা নিজেদের জীবনে মেনে নিয়ে চলি না, তাহলে কিন্তু সত্যি কোনো জিনিসের জন্য আফসোস হবে না। এই কথাটা কিন্তু সত্যি, গল্পটা পড়ে আমার এত ভালো লাগলো, তাই আমি গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে। যাই হোক, তোমাদের সাথে গল্প শেয়ার করে দেখো, গল্পটা শুনিয়ে আমার এদিকে কত কিছু হয়ে গেল। সকালের রান্না বান্না, হ্যাঁ, তারপরে আমরা একটুখানি গ্রিন টি নিয়ে নিলাম, দুজনে গ্রিন টি খেলাম, আর একটু বাটিতে গ্রিন টি নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প একটুখানি লেবু, 1 চামচ মতন, মানে 1 চামচ না, 1/2 চামচ লেবু, আর হাফেরও 1/2 চামচ একটু মধু দিয়ে নেব। মধুটা আরেকটুই কম দেব, কারণ যা গরম পড়েছে মধুটা চ্যাপচ্যাপ করবে, ওই জন্য একদমই অল্প একটুখানি মধু দিয়ে দিলাম আমি এখানে। এইটা আমার খুব ভালো টোনার, তোমরা দেখে থাকবে, এর আগে আমি এইটা বানানো দেখিয়েছি তোমাদের। এটা এবার আমি ডিপে রেখে দেব, বরফ হয়ে গেলে ওটা আমি মাখবো স্নান করে উঠে টোনার হিসেবে। তো আমরা গ্রিন টি খেলাম, বাবানকে এবার মিশ্রি দিয়ে একটু লেবু জল করে দেব, শরবত করে দেব। মিষ্টিটা আমি ভিজিয়ে দিচ্ছি গোটা গোটা, দেখো না মিষ্টিগুলো কত বড় বড়, তো ওগুলো একটুখানি হামনদিস্তায় গুঁড়ো করে নিয়ে আমি ভিজিয়ে দেব, তাহলে ভালো করে গলে যাবে। এই দেখো, তো বাবানকে আমি লেবু জল দিয়ে দিলাম, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, একটু দই বসাবো। দইটা রাতেই বসাই, কালকে রাতে আর আমি হয়নি, কোনো কারণে ভুলে গেছি হয়তো, তো আজকে বসাবো। এই দেখো, আমি দইটা পুরো বাটির মধ্যে লাগিয়ে নিয়ে দুধটা এভাবে ঢেলে দিলাম। এবার বাটিটা আমি একটা ভালো করে ঘুটে দেবো দইটা, তারপরে আমি বাটিটা একটা হটপটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। হটপটটা আর নাড়াবো চাড়াবো না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি রাত্রে বসাতে ভুলে গেছি, ওই জন্যে 3-4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর এই শটটা তুলে রেখে দেবো, শটটা দিয়ে আমি ঘি তৈরি করি, তোমরা দেখে থাকবে, আমার চ্যানেলে আছে ঘি তৈরি করা। তো এই যে সন্দেশ ছিল দুটো, সন্দেশগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম, এটা আমি একটুখানি রাবড়ি মতন বানিয়ে নেব। আর এদিকে আমি একটা আমলকি কুচিয়ে নিয়েছি, ওটা খাবো, আর বেদানাটা বাবানকে দেব। তারপরে এই দেখো, স্নান করতে যাব আমি, এই নিম পাতা একটুখানি ফুটিয়ে নেব। নিম পাতা ফোটানো জলটা এই গরমের মধ্যে গায়ে যত র্যাশ, তারপরে ফুসকুড়ি, চুলকনি, তারপরে ঘামাচি, এইসব এই গরমে তো প্রচুর হয়। এই নিম পাতা ফোটানো জল, স্নানের জলের মধ্যে যদি হাফ মগ মিশিয়ে করা যায় স্নান, তাহলে এত ভালো, এত উপকারিতা এর, ওই জন্য আমিও একটু করব, বাবানকেও দেব, ওর বাবা যদি নেয় ওর বাবাও নেবে। তো এই দেখো, আমি মুখের মধ্যে একটুখানি আগে ফেস ওয়াশ দিয়ে নিলাম, তারপরে এখন
একটু ফেস প্যাক দেবো। ফেস প্যাকের মধ্যে আমি টমেটোর ভেতরের রসটা নিয়েছি আর অল্প একটুখানি দই নিয়েছি। ওর মধ্যে মুলতানি মাটি আর চন্দন আমার মেশানোই থাকে একটা কৌটোর মধ্যে। তো ওই মুলতানি মাটি আর চন্দন মিশিয়ে নিয়ে আমি সারা মুখে দিয়ে নিচ্ছি। এটা যে এত আমার খুব উপকারিতা, এর এত উপকারে আসে আমার, তো এটা আমার খুব ভালো লাগে। এই ফেস প্যাকটা আমি গলায় টলায় ঘাড়ে সব জায়গায় দিয়ে নিলাম। এই দেখো আমার এদিকে ফুটানো হয়ে গেছে, জলটা দেখেছো পুরো সবুজ হয়ে গেছে, সুথলের যে কালারটা হয় সেই কালার চলে এসছে না, দারুণ, এটা খুব উপকারী। তো চলো আমি এইটা নিয়ে এবার স্নান করতে ঢুকে যাই। এই দেখো স্নান করে এসে আমি ওই টোনারটা মাখছি। টোনারটা পুরোটা জমেনি এখনও, আর একটুখানি সময় লাগবে জমতে। অল্প একটুখানি তলায় অল্প একটুখানি জমেছিল, আমি ওইটাই তুলে নিয়ে মাখছি। আর পুরোটা জমবে তারপরে আরও মাখতে ওটা আরও ইজি হয়। এইবার আমি এই দেখো বাবানের পকেট থেকে পালস বেরিয়েছে। বাবানের পকেটও এবার থেকে চেক করতে হবে। ওর বাবার পকেট চেক করেই দিই, এবার ওর পকেট চেক করি না, ওর পকেট আবার কী থাকবে। তো এই আরেকদিন কী যেন আরেকটা বেরিয়েছিল, তো এইভাবে তো মেশিনটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওর প্যান্টের পকেটটাও চেক করে দিতে হবে, আমি ভুলেই যাই। এ দেখো আমি এসি ছাড়াই ঘর ঠান্ডা করব। সমস্ত কাপড় চোপড় আমি এই জানলা ভালো করে মুছে নিয়েছি, জানলা আরও আগেই মুছে নিয়েছি গরম পড়ার সাথে সাথেই। এইভাবে আমি জানলার মধ্যে কাপড়গুলো মেলে দেব। ওর বাবার সাথে গল্প করছে, ওর বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে, কথা বলছিলাম ওর বাবার সাথে। তো এইভাবেই আমি ঘরটা ঠান্ডা করি। গাড়ির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, দেখেছো কিভাবে গাড়িগুলো যাচ্ছে। তো এইভাবে আমি ঘরটা ঠান্ডা করি। দেখো জানলার মধ্যে এইভাবে ভেজা কাপড় মেলে দিলে না সত্যি ঘরটার তাপটা কম আসে আর খুব ভালো ঠান্ডা হয়ে যায়। এই দেখো আমি দুই ঘরেই এইভাবে দিয়ে দেব। ওর বাবা তাই বলছিল যে এসি আমাদের এসি ছাড়াই চলে যাচ্ছে গরমটা। আমি বলছি হ্যাঁ এসি ছাড়াই যাবে, এসি নেব না। এসি আমি নিতে দিই না, কারণ এসি দেখো আমার মনে হয় এসিতে খুব কষ্ট হয়। যখন থাকবো তখন খুব ভালো লাগবে, কিন্তু যখন এসি থেকে বেরিয়ে যাব তখন আমার খুব কষ্ট হয় আর ক্ষতিও করে খুব। ওই কারণে আমি এসিটা ঠিক এখনও বলিনি নেওয়ার জন্যে, ওই কারণেই নেওয়াও হচ্ছে না। তো যাই হোক আমি পুজো দিতে চলে এসেছি। আমার ওদিকে কাপড় চোপড় মেলা হয়ে গেল, পুজো দিয়ে নিলাম। এইবার আমরা খেতে বসবো। আমি কিন্তু দুপুরের রান্না কিছু দেখাইনি, দুপুরে শুধু আমি ভাত করেছি, কারণ ও মাংস নিয়ে এসে আমার শাশুড়িকে দিয়েছে। আমার শাশুড়ি এই দেখো মাংস করেছে, আমার শাশুড়ি দিয়ে গেছে। কারণ শাশুড়ির হাতের মাংস কেন, আমার শাশুড়ির হাতের সব রান্নাই খুব ভালো, ওরা খুব ভালো খায়। ওই কারণে মাছ মাংসটা খুব একটা আমি করি না, শাশুড়িই করে। তো এদিকে মাংসটা করে দিয়ে গেছে আর এদিকে নিম বেগুন। তো চলো এই দিয়ে আমরা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। আমি দেখো ঘুম থেকে উঠে এইবার জানলাগুলো তো আমি দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম, এবার বিকেলবেলা আমি জানলাগুলো একটু খুলে দেবো, হাওয়া আসবে। দুপুরবেলা খুব তাপ আসে, ওই কারণে আমি জানলাগুলো দিয়ে দিই। আর যে মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি চা খেয়ে নিয়েছি বিকেলে উঠেই। তো এই যে এবার আমি দই দিয়ে একটুখানি শরবত করে বাবানকে দিয়ে দিলাম, বাবানকে আর ওর বাবাকে দিয়ে দিলাম। খেলে আসলো ওরা, খেলে এসে একটুখানি শরবত না হলে হয় না, তাই দইয়ের শরবত দিয়ে দিই আমি, পেটটাও ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। তো দইয়ের শরবত দিয়ে দিলাম। এইবার আমি সন্ধে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি শনি মঙ্গলবারে মাঝে মাঝেই আমি একটুখানি কর্পূর দেখাই। কর্পূরটা আমি সারা ঘর বাড়িতে খুব ভালো করে দেখাই, ওটা আমার পজিটিভিটি আনে আমার মধ্যে। আমার খুব ভালো লাগে কর্পূরের গন্ধটা, কর্পূরের তাপটাও আমি সবাইকে দিই, আমার খুব ভালো লাগে। ওই জন্য সারা ঘরে বাড়িতে আমি কর্পূরের আলোটা মাঝে মাঝেই আমি কর্পূর জ্বালাই, প্রত্যেক দিন জ্বালাই না, মাঝে মাঝে জ্বালাই। সন্ধে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। বাবানের বায়না, ওকে এত গরমের মধ্যে না আর
কিছু টিফিন দিচ্ছি না, ওই শুধু দইয়ের শরবতই দিচ্ছি কদিন ধরে। তা আজকে একটুখানি বলছে আমাকে একটুখানি এই যে পপকর্ন করে দাও। তো চলো ঠিক আছে, পপকর্ন একটু করে দিই। এমনিতে ওকে প্রত্যেক দিনই কিছু না কিছু টিফিন দিতেই হয়, দিই। এই গরমটা পড়াতে আর আমি দিচ্ছি না, শুধু ওই দইয়ের শরবত দিয়েই রেখে দিচ্ছি। তো আজকেও যখন বলেছে চলো একটুখানি পপকর্ন করে দিই, পপকর্ন করা খুবই সহজ, ওই জন্য আর বারণ করিনি। ঠিক আছে চলো, পপকর্নটা এইভাবে দিয়ে একটুখানি ফাঁকা করে রেখে দিচ্ছি। ওই দেখো ফুটছে, দেখেছো? একটুখানি নাড়িয়ে দিলাম। খুব ভয় করে আমার, ফুটে ফুটে বাইরে আসলে না খুবই ভয় করে, ভয়ে ভয়ে তুললাম। আমার পপকর্ন একদম রেডি, দেখো। চলো দিয়ে দেবো, একটুখানি নিচেও দিয়ে দেবো। তো চলো আমরা পপকর্ন খেয়ে নিই। এইবার আমি চুলটাকে বাঁধবো, আর চুলটা বেঁধে তারপরে রুটি করতে যাব। রুটি করাটা আর তোমাদের দেখাচ্ছি না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই কারণে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। চুলটা বেঁধে আমি রুটি করব। রাতের রান্না শুধু ওই রুটিটাই করব, আর কিছু করব না। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক দিও। আর দেখা হচ্ছে আবার পরে কোনো এক ভিডিওতে। তো তোমরা সবাই ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমি যেটা বললাম গল্পটা, সেটা পারলে একটুখানি মেনে চলো। ঠাকুর যা করেন মঙ্গলের জন্যে, এই জিনিসটা মেনে নিলে আর কিন্তু আফসোস হবে না আমাদের।